এবার আমরা দেখব কিভাবে নাইট্রিক অ্যাসিড বা যার রাসায়নিক সংকেত হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড কিভাবে শিল্পে উৎপাদন করা হয়। তো নাইট্রিক অ্যাসিডের যে শিল্প উৎপাদন পদ্ধতি তার নাম হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা কিভাবে হয় সেটা এবার দেখব। এবার এই বিক্রিয়াটা কিছু ধাপে মানে তিনটে ধাপে সম্পন্ন হয়। এই যে আমি লিখেছি এখানে তিনটে ধাপ। তার আগে আমাদের জানতে হবে যে এই বিক্রিয়ার প্রয়োজনীয় শর্তগুলো কি কি। প্রত্যেকটা শর্ত কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। তো দেখো প্রথমে আমি লিখেছি অনুঘটক। অনুঘটক হিসেবে কি লাগবে? প্ল্যাটিনাম তারজালি বা প্ল্যাটিনাম রোডিয়ামের তারজালি। শুধুমাত্র প্ল্যাটিনামের তারজালি হতে পারে বা প্ল্যাটিনাম রোডিয়ামের তারজালি হতে পারে। এবার দেখো অনুঘটক কি? অনুঘটক কি না, অনুঘটক হচ্ছে কোনো বিক্রিয়াতে অনুঘটক উপস্থিত থেকে কি করে, সেই বিক্রিয়ার বেগটাকে বাড়ায় বা বিক্রিয়াটা যাতে খুব দ্রুত সম্পন্ন হয় তার জন্য অনুঘটক ব্যবহার করি আমরা। এরপর দেখব চাপ। কতটা চাপ লাগবে না 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ বা 5 থেকে 7 অ্যাটমসফেরিক প্রেসার, 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ। তাপমাত্রা 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপর যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কতটা সময় লাগবে সেটা বলছি আস্তে আস্তে। তো প্রথমে আমরা কি করব না অ্যামোনিয়াকে কি করা হয়, অসওয়াল্ড পদ্ধতিতে জারণ করা হয়। জারণ করা মানে জারণের সব থেকে প্রথম সংজ্ঞা কি না অক্সিজেন যুক্ত করা হয়। তাই জন্য আমি লিখেছি অ্যামোনিয়া আর অক্সিজেন। অ্যামোনিয়াকে অক্সিজেন দ্বারা জারণ করা হয় এই অসওয়াল্ড পদ্ধতিতে। এবার অ্যামোনিয়া আর অক্সিজেন হবে বায়ুমণ্ডলীয় অক্সিজেন। এবার অ্যামোনিয়া আর অক্সিজেনের মিশ্রণকে নেওয়া হয় কত অনুপাতে সেটা আগে জানতে হবে। কি না প্রায় 1:7.5 এই অনুপাতে অ্যামোনিয়া আর অক্সিজেনকে নেওয়া হয়, এই আয়তনিক অনুপাতে। এবার অ্যামোনিয়াকে কিভাবে নেব তারও একটা শর্ত আছে। অ্যামোনিয়াকে হতে হবে বিশুদ্ধ আর শুষ্ক। অ্যামোনিয়াকে হতে হবে বিশুদ্ধ আর শুষ্ক। আর অক্সিজেন বা বায়ুমণ্ডলীয় অক্সিজেন এটা হতে হবে ধূলিকণা মুক্ত। কোনো ধূলিকণা থাকলে চলবে না। তাহলে কি বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া এবং ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে 1:7.5 আয়তনীয় মিশ্রণকে যদি 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে যদি চালনা করা হয়, তাহলে প্রথমে বিক্রিয়ার প্রথম ধাপে উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড বা NO। নাইট্রিক অক্সাইড গ্যাস প্রথমে উৎপন্ন হবে। এবার আমাদের জানতে হবে যে আমি বললাম যে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে অ্যামোনিয়া ও অক্সিজেন গ্যাসকে চালনা করতে হবে। এবার এই যে তারজালি মানে কি তারজালির উপর দিয়ে এই যে গ্যাসটাকে চালনা করব তার সময়টা হতে হবে খুব কম, ভীষণ কম সময়ে কিন্তু এই রিঅ্যাকশনটা হয়। সেই সময়টা হচ্ছে প্রায় 0.47 সেকেন্ড, 0047 সেকেন্ড। এই এতটা কম সময়ে 0.47 নয়, আরো কম সময় লাগে, 0.0014 সেকেন্ড। এই এতটা কম সময়ের মধ্যে কিন্তু এই ঠিক এতটা সময় ধরে মানে এই এতটা কম সময়, দেখো 1 সেকেন্ডেরও কম সময় ধরে অ্যামোনিয়া গ্যাস আর অক্সিজেন গ্যাসের মিশ্রণকে প্ল্যাটিনাম তারজালির সংস্পর্শে আনতে হবে। তার সাথে আবার কি 5 থেকে 7 অ্যাটমসফেরিক প্রেসার রাখতে হবে আর 700 থেকে 800 বায়ুমণ্ডলীয় চাপ রাখতে হবে। এই যে বিক্রিয়ার এই প্রথম স্টেপটা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আর এই যে পুরো যে নোটসটা আমরা এখানে পড়াচ্ছি বা এই যে আমি বারবার মুখে বলছি যে এতটা কম সময় ধরে প্ল্যাটিনাম তারজালির সংস্পর্শে আনতে হবে, এই সমস্ত কিছু নোটস দেখবে তোমরা ডিসক্রিপশন বক্সে একটা দেখো লিংক দেওয়া আছে gurukulmadhyamik.in, সেই লিংকে গেলে তোমরা কিন্তু নোটসটা পেয়ে যাবে। তো তাহলে কি প্রথম স্টেপে বা প্রথম পর্যায়ে কি উৎপন্ন হলো, নাইট্রিক অক্সাইড। এরপরের স্টেপে কি হবে, এই যে নাইট্রিক অক্সাইড তাপমাত্রা কি ছিল 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তার মানে কি প্রচন্ড উচ্চ তাপমাত্রা ছিল। যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো তাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে। তাহলে কি এইখানে যে নাইট্রিক অক্সাইড আমরা নিয়েছি সেটা হচ্ছে
নাইট্রিক অক্সাইড, তাকে কি করব, বায়ুমণ্ডলীয় অক্সিজেনের সাহায্যে আবার জারণ করা হবে। জারণ করলে উৎপন্ন হবে NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবার যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো তাকে কি করা হবে, তাকে যদি জলের সাথে বিক্রিয়া করানো হয় বা জলের সাথে মেশানো হয়, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড ও জল বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রিক অ্যাসিড বা HNO3, আর তার সাথে উৎপন্ন হবে আবার NO বা নাইট্রিক অক্সাইড। এই যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, এটা কিন্তু আবার পুনরায় এই বায়ুমণ্ডলীয় অক্সিজেনের সাথে মিশিয়ে তাকে কিন্তু আবার নাইট্রোজেন অক্সাইডে পরিণত করা যাবে, তাকে আবার জলের সাথে মিশিয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা যাবে। মানে কি, একদম শেষ পর্যায়ে যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো তাকে আবারও আমরা বিক্রিয়াতে বা নাইট্রিক অ্যাসিড তৈরি করতে ব্যবহার করতে পারি। তাহলে বুঝতে পারলে যে প্রথম স্টেপে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হলো, যে বিক্রিয়ার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 0.0014 সেকেন্ড। এই ঠিক এইটুকু সময়ে অ্যামোনিয়া আর অক্সিজেনের মিশ্রণকে প্ল্যাটিনাম টার্টারির সংস্পর্শে রাখতে হবে, তবেই কিন্তু নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। তারপরে উৎপন্ন নাইট্রিক অক্সাইডকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, তারপর তাকে আবার জারণ করা হবে। জারণ করলে উৎপন্ন হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি জল দ্বারা শোষণ করানো হয় তাহলে উৎপন্ন হবে HNO3 বা নাইট্রিক অ্যাসিড। এবার আমরা দেখব অসওয়েল পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তো প্রথমে দেখো আমি লিখেছি, অ্যামোনিয়া আর অক্সিজেন গ্যাসের মিশ্রণকে হতে হবে বিশুদ্ধ ও ধূলিকণা মুক্ত। যদি বায়ুমণ্ডলীয় অক্সিজেনে ধূলিকণা থাকে বা ধুলোবালি মিশে থাকে, তাহলে কি হবে না, এই যে আমি বলছি অনুঘটক হিসেবে যে প্ল্যাটিনাম তারজালি বা প্ল্যাটিনাম রোডিয়ামের তারজালি ব্যবহার করি, সেই তারজালিটা কিন্তু বিষাক্ত হয়ে যাবে, যার ফলে কি হবে না, বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে না। তার জন্য অ্যামোনিয়া আর বায়ুমণ্ডলীয় অক্সিজেনকে হতে হবে বিশুদ্ধ ও ধূলিকণা মুক্ত। এটা গেল প্রথম পয়েন্ট। তারপরে আছে কি, দ্বিতীয়তে কি আছে, সংস্পর্শ কাল। মানে আগে আমি যেটা বলছিলাম যে অ্যামোনিয়া আর অক্সিজেন বা অ্যামোনিয়া যখন জারণ হবে, অ্যামোনিয়া আর অক্সিজেনের মিশ্রণকে প্ল্যাটিনাম তারজালির সাথে সংস্পর্শে রাখতে হবে কতক্ষণ না, 0.014 সেকেন্ড। এই ঠিক এতটা সময় কিন্তু সংস্পর্শে রাখতে হবে অনুঘটকের সাথে। তা না হলে কি হবে, যদি আমি অনেক বেশি সময় ধরে অ্যামোনিয়া আর অক্সিজেন গ্যাসের সাথে যদি আমি প্ল্যাটিনামকে রাখি বা অনুঘটকের সাথে যদি আমি বিক্রিয়া করি, তাহলে কি হবে না, সেই স্টেপে কিন্তু কোনো নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে না, তার পরিবর্তে উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস। এই যে অ্যামোনিয়া আর অক্সিজেন গ্যাসকে যদি আমি অনেক বেশি সময় ধরে প্ল্যাটিনাম তারজালির সংস্পর্শে রাখি, তাহলে উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস। তাহলে কি, যদি সেটাই হয় তাহলে কি আমরা HNO3 পাবো না বা আমাদের বিক্রিয়ার যে লক্ষ্য সেটা পূর্ণ হবে না। এরপর কি আছে না, নাইট্রিক অ্যাসিডের যে শিল্প উৎপাদনের পদ্ধতি, সেই বিক্রিয়াটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। এরপর আছে, যেহেতু দেখো প্রথমে মানে একদম বিক্রিয়ার প্রথম পর্যায়ে আমরা তাপমাত্রা বা উষ্ণতা ব্যবহার করেছিলাম কত, 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু এই উচ্চ উষ্ণতাতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হচ্ছে, তারপরে স্টেপে যখন নাইট্রিক অক্সাইডকে অক্সিজেনের সাথে জারণ করা হয়, তখন নাইট্রিক অক্সাইডকে কিন্তু ঠান্ডা করে নেওয়া খুব প্রয়োজন। তার কারণ কি, NO আর অক্সিজেন মিশ্রিত হয়ে উৎপন্ন হচ্ছে NO2, তাই তো? নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার যদি বিক্রিয়া সিস্টেমে যদি উষ্ণতা থাকে, এতটা যদি বেশি পরিমাণ উষ্ণতা থাকে, তাহলে কি হবে না, NO2 ভেঙে যেতে পারে বা NO2 বিয়োজিত হয়ে যেতে পারে। তার জন্য NOকে বা নাইট্রিক অক্সাইডকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। এরপর কি, এরপরে যেটা আছে বা এরপরের যে পয়েন্ট, সেটা হচ্ছে একদম বিক্রিয়ার যে শেষ ধাপ ছিল, মানে কি এই NO2 এর সাথে জল যোগ করছিলাম আমরা, জল যোগ করে উৎপন্ন হচ্ছিল HNO3। এবার এই যে HNO3 উৎপন্ন হলো, এর মধ্যে প্রচুর পরিমাণে জল মিশে থাকে, তাহলে কি হচ্ছে, নাইট্রিক অক্সাইড থাকছে, নাইট্রিক অক্সাইডের একটি লঘু জলীয় যৌগন উৎপন্ন হচ্ছে।
এবার যদি লঘু জলীয় দ্রবণ থেকে আমরা HNO3 বা নাইট্রিক অ্যাসিডের গাঢ় জলীয় দ্রবণ পেতে চাই, তার জন্য কি করতে হবে না, এই লঘু জলীয় দ্রবণকে যদি পাতিত করি তাহলে প্রায় 68% বা 68% লঘু HNO3 এর সলিউশন পাওয়া যায়। এরপর যদি এর সাথে যদি আরো গাঢ় H2SO4 যোগ করি, মানে 68% বা 68% গাঢ় নাইট্রিক অক্সাইডের সাথে যদি গাঢ় H2SO4 মিশিয়ে আবার পাতিত করি, তাহলে প্রায় 98% গাঢ় জলীয় দ্রবণ পাবো। বুঝতে পারলে তাহলে কি না, HNO3 বা নাইট্রিক অ্যাসিডের পর উৎপন্ন হওয়ার একদম শেষ পর্যায়ে আমরা কি করি, নাইট্রোজেন ডাইঅক্সাইডকে জল দিয়ে শোষণ করি। তার জন্য যে HNO3 উৎপন্ন হয় সেটা হচ্ছে HNO3 এর খুব লঘু জলীয় দ্রবণ বা ডাইলিউটেড জলীয় দ্রবণ। সেই জলীয় দ্রবণকে পাতিত করলে 68% গাঢ় HNO3 পাবো। তাকে যদি গাঢ় H2SO4 এর সাথে মিশিয়ে আবার পাতিত করি তাহলে প্রায় 98% গাঢ় HNO3 পাবো। ঠিক আছে, তো এগুলোই ছিল যে অক্সওয়াল পদ্ধতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম 3টে পয়েন্ট ভীষণই গুরুত্বপূর্ণ, এই সমস্তটা তোমরা ভালো করে পড়বে। দেখবে নোটসটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকেই নোটসটা পেয়ে যাবে, ভালো করে প্র্যাকটিস করবে।